প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ব্র্যান্ড মেকার শোতে। আমি রানা ইসলাম আপনাদের সাথে আছি গ্রিন টিভির এই আয়োজনে। আজ আমার সাথে আছেন তাসনিম আল শুভ, মার্কেটিং ম্যানেজার, কর্পোরেট সেলস, রূপায়ণ গ্রুপ। আমরা কথা বলবো শুভ ভাইয়ের সাথে এবং জেনে নিব মিস্টার শুভর কাছ থেকে তার ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করেছেন এবং প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার জন্য কি কি করে যাচ্ছেন। শুভ, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের এই শোতে আসলে আপনাকে জানবো আমরা এবং আপনার ক্যারিয়ার সম্পর্কে জানবো, যেটা জেনে আসলে আমাদের তরুণ প্রজন্ম যারা মার্কেটিং সেলস নিয়ে কাজ করতে চায়, ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চায়, তারা যেন অনুপ্রাণিত হতে পারে। আপনার শুরুটা কিভাবে হয়েছিল সেই? আমার শুরুটা যদি আসলে বলি সেটা হচ্ছে মার্কেট অ্যাক্সেস। আমি খুলনার ছেলে। সো খুলনার মার্কেট অ্যাক্সেসের একটা কাজ হয়েছিল তখন সিন্স 2005 or 4। ওই সময় আমার মেন্টর ছিলেন ইরাক ভাই নামে একজন। আমাকে অনেকেই ছিলেন মার্কেট অ্যাক্সেসে অনেক দিন ধরে চাকরি করছে। ইরাক ভাই এসে বলে যে আয় একটা কাজ আছে। তো কাজটা কি ছিল? বাংলালিংক ডি2ডোর সিম সেলিং সার্ভিস। জাস্ট তুমি মানুষের দরজায় দরজায় নক করে সিম সেল করা। তো ওইটা করি। ওটার জন্য আমার বাসা থেকে অনেক পিটানো খেতে হয়। মানে স্টুডেন্ট তখন আপনি? স্টুডেন্ট, হ্যাঁ। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার ক্যাবল আমি ভার্সিটিতে জয়েন করেছি। বাসা থেকে মার খেতে হলো কেন, যে তুই কেন এই কাজটা করতে কারণ গেলি? আসলে ওই সময়টার বিষয়টা ছিল কি, ওই সময়টা আমাদের মানে এমনি খুলনা একটা মফস্বলে সবাই সবাইকে চিনে। তো আমি হয়তো বা সেল করতে গিয়েছি এমন একজনের কাছে যে আমার মায়ের পরিচিত, বাবার পরিচিত। তো টিএনটির যুগ, টিএনটি ফোন। আমার মাকে করছে, আপা আপনাদের কি এরকম খারাপ বাজে অবস্থা? আপনার ছেলেটাকে দেখলাম, ও তো এরকমই ঘুরে ঘুরে সিম বিক্রি করছে। মানে এটা মানুষটা বাংলাদেশের ঝোলা ঘাড়ে নিয়ে সিম বিক্রি করব, এটা নিতে পারে না। তো ওখান থেকে আসলে শুরু। বাট আমি ওটা এখনও আমি সবসময় বলি, কারণ কোনো কাজ ছোট না, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমার অনেক কাজে দিয়েছে। তারপরে এইভাবে শুরু হয় ওখান থেকে জার্নি। দেন ভার্সিটি পড়াশোনার মধ্যেও টুকটাক কাজ করতাম। আর ছোটোবেলা থেকেই কম্পিউটারের প্রতি একটা নেশা ছিল, গ্রাফিক্স ডিজাইন এগুলো নিয়ে কাজ করতাম, ভালো লাগতো। যখন আমি ইন্টারমিডিয়েট পড়ি তখন আমার মনে আছে, এটা তো ভার্সিটি ইন্টারমিডিয়েট পড়ি, তখন আমার যে নির্বাচনের সময় আমাদের কমিশনার নির্বাচন, এটা নির্বাচনের সময় কি হতো, কেবল টিভি নেটওয়ার্ক ছিল। রাইট। তো এখানে গানের নিচ দিয়ে আপনার লেখা যেত অমুককে ভোট দিন, তারপরে এরকম কিছু, যেগুলো আমরা টিকার বলি। যেগুলো হ্যাটিকার বলেন আপনারা। তখন এইগুলো আসলে খুব এগুলো কি বলে আসলে জানা ছিল না। জানতামও না, তখন একটা ছিল। সো এগুলো আমি অ্যাডোব প্রিমিয়ারে কাজ পারতাম, ওগুলো দিয়ে করতাম। সো এইভাবে আসলে এইটা, এবং তারপরে তো মার্কেটিং নিয়ে পড়াশোনা করি। তারপরে সেলস মার্কেটিংয়েও কাজ করি বেশ কিছুদিন। বাট পরে এক সময় দেখলাম যে ব্র্যান্ড এই জায়গাটা আসলে মজার আমার জন্য। এইটা কারণ এখানে নিত্য নতুন কাজ করা যায়, নতুন নতুন আইডিয়া জেনারেশন, একটা মজা আছে। সেভাবে আসলে শুরু। দেন একসময় কার্নিভাল ইভেন্টস। তার মানে প্রফেশনাল যখন আসলেন, প্রফেশনাল ফিল্ডে আসলেন, তখন হচ্ছে তার আগেই আপনি স্কিল ডেভেলপ করেছেন এবং সেটা আপনাকে কাজে। ওভাবে চিন্তা করে এখন যেমন আমরা স্কিল ডেভেলপ জিনিসগুলো আসলে আমাদের প্রজন্ম বোঝে, কিন্তু আমরা আসলে তখন আসলে আমাদের কোনো গাইডেন্সও ছিল না, এত ইউটিউব ছিল না, নেট ছিল না। আমাদের বিষয়টা ছিল যে, আমার ছিল হলো যে কিছু একটা করতে হবে, পকেট মানিটা জোগাড় করতে হবে। আচ্ছা। বেসিক্যালি ব্যাপারটা ছিল এরকম। সো পকেট মানি জোগাড় করার ওই থেকেই আসলে কাজ করা। যখন ঢাকায় আসি তখন কম্পিউটারের কাজ জানতাম। গ্রিন ভ্যালি কম্পিউটার ইনস্টিটিউট, উত্তরা 4 নম্বর সেক্টর, ওখানে কম্পিউটার ক্লাস নিতাম। আমার ওখান থেকে টাকা আসতো। আমার ফ্রেন্ড সার্কেল দেখা যেত ওরা মাস শেষে বাবা মাকে যে টাকা লাগবে, আমার বাবা মাকে বলা লাগতো না। আমি আমার বাবার কাছ থেকে আমার ভার্সিটি লাইফে মনে হয় 2000 কি 3000 টাকা পকেট মানি নিয়েছি। আচ্ছা। কার্নিভাল থেকে শুরু, ওখান থেকে কার্নিভালের পরে, কার্নিভাল শেষ করে তারপরে আবার একটু ডিফারেন্ট জোনে চলে যাই। সেটা হলো আপনার মোবাইল কন্টেন্ট প্রোভাইডার কোম্পানি, 6 জেনারেশন আইটি, 4DL, এই জায়গাগুলোতে যাওয়া হয়। সো ওখানেও কাজ, ওখানে আরেকটা, যদিও ওখানে আমার যাওয়া হয়েছে কার্নিভালের থ্রুটা ধরেই, কারণ ওইগুলো ছিল বেসিক্যালি SMS ক্যাম্পেইন বেস, যেগুলো আর্টিস্টদেরকে নিয়ে কাজ করতো। সো কার্নিভাল এবং কোরিওগ্রাফের একটা বিষয় হলো, কোরিওগ্রাফে যেটা ছিল ওয়ারফেজের টিপু ভাইয়ের একটা থিম, যে আর্টিস্ট ম্যানেজমেন্টে বাংলাদেশে ছিল না। সো এই থিমটা টিপু ভাই আনে, যে আর্টিস্ট কোনো কথা বলবেন, আর্টিস্ট হয়ে আমরা কথা বলবো। সো আমরা সেই সময় টিপু ভাইয়ের আন্ডারে কোরিওগ্রাফারের প্রায় 26টা ব্যান্ড ছিল। পাশাপাশি টিপু ভাই যেহেতু বাম্বার সেক্রেটারি ছিলেন, তো বাম্বার সেক্রেটারি থাকার কারণে পুরো বাম্বাটা মেনটেন, বাম্বাটা দেখাশোনা করতাম আমি আর রাজু ভাই, যার জন্য ওই জায়গাও একটা পরিচিতি ছিল। সো কার্নিভাল থেকে একসময় বের হই। তারপরেও আসলে আর মিউজিক ছোটোবেলা থেকে পছন্দ করি। মানে মিউজিকের সাথেই হ্যাঁ, নিজেরও একটা ব্যান্ড ছিল। আমার ব্যান্ডের মধ্যে একজনই আছে যে এখন পর্যন্ত গান বাজনা করছে, ভাইকিংসের গিটারিস্ট ফয়সাল আহমেদ শুভ। আচ্ছা। হ্যাঁ, ফারুক ফয়সাল শুভ মনে হয় ওর নামটা, আমরা শুভ নামে, ওর নামও শুভ। ওই এখনো ব্যান্ডের সাথে আছে। মিতা আপনার আর কি। হ্যাঁ, ওটা।
এখন যদি ক্যারিয়ার প্রসঙ্গ আসে, যে ক্যারিয়ার কিভাবে ছোট্ট ছোট্ট করে ডেভেলপ করতে করতে আজকে মার্কেটিং ম্যানেজার, কর্পোরেট সেলস, একটা চ্যালেঞ্জিং জায়গায় কর্পোরেট সেলস, সেই জায়গায় আসলেন। এখানে আসলে যদি রূপায়ণের কথা বলি, এখন আমি যেখানে আছি এখানে আমার খুব রিসেন্টলি আমি জয়েন করেছি। সো এই জায়গাটা আসলে আমার একটা ছিল যে রিয়েল এস্টেট সেক্টরের যে মার্কেটিংটা এখানে আসলে কারণ এই জায়গাটাতে মূল কাজটা থাকে হলো সেলসে যারা কাজ করে ওদেরকে আমরা লিড প্রোভাইড করি। আমরা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে, এটা লিড জেনারেশন ক্যাম্পেইন থাকে কখনো, তারপরে কখনো কোনো ইভেন্টস থাকে, এগুলো করে আমরা ওখান থেকে লিডটা কালেক্ট করি যে আসলে প্রপার এই আমার যে প্রোডাক্টগুলো আছে, যেই রেঞ্জের প্রোডাক্ট আছে এটা আসলে কাদের দরকার। সো এই জিনিসগুলো কাজ করতে আসলে ভালো লাগে। তো চিন্তা করলাম যে এখানেই ক্যারিয়ারটা, তো অনেক দিন ধরেই টার্গেট ছিল। সো আল্লাহ তাআলা রিজিকের মালিক আল্লাহ, সো আল্লাহ তাআলা যখন এখানে মিলিয়ে দিয়েছে এখন শুরু করেছি। আর চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে। হ্যাঁ, মানে চ্যালেঞ্জ ছাড়া আসলে লাইফে রিয়েল এস্টেটে মানে চ্যালেঞ্জটা কি দেখছেন এখন এসে? রিয়েল এস্টেটের চ্যালেঞ্জটা হলো আসলে এক্স্যাক্ট ক্লায়েন্টটা খুঁজে বের করা আমার প্রোডাক্টে। কারণ কোনো প্রোডাক্ট রিয়েল এস্টেটে কোনো কোম্পানির একটা একই প্রোডাক্ট একই এলাকায় পাশাপাশি দুটো বিল্ডিং, কোনো একটা বিল্ডিং দেখা যায় সেই বিল্ডিংটার দাম বিল্ডিং একটা ফ্ল্যাটের দাম 1.5 কোটি টাকা একটা রিয়েল এস্টেটের, আর একটা রিয়েল এস্টেটের ফ্ল্যাটের দাম হলো 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি, 3.5 কোটি টাকা, কিংবা অ্যাবভ তার বেশি 6-7 কোটি টাকাও আছে। এখন আসলে আমার টিজিটা কে, এটা একটা বিষয়। আর অবশ্যই এটা কোম্পানি ভেদে রিয়েল এস্টেটের কোম্পানি একটা ফ্ল্যাটের মধ্যে বিভিন্ন ইউএসপি, যেটা আমরা আমরা অন্যান্য প্রোডাক্ট থেকে বলি ইউএসপি, সো এখানেও ইউএসপি থাকে। সো এই ইউএসপিগুলো মানুষকে যদি আমি বোঝাতে পারি, মানুষ যদি আসলে আমার এক্স্যাক্ট ক্লায়েন্ট যদি ওটা জানে, যার কাছে মানে অনেকের কাছে আছে যে আসলে চিন্তা করে যে আমার ফ্ল্যাটটা হবে এটা ভূমিকম্প প্রতিরোধ হবে, এটার নেট ফিনিশিংটা এমন থাকবে, এরকম বিভিন্ন রকম ইউএসপি নিয়ে তারা চিন্তা করে এবং সেগুলোকে তারা মানে কী বলবো, সেগুলো থেকে তারা চিন্তা করে সেগুলোই তারা নিতে চায়। সো এই ধরনের যে কাজগুলো আছে, এই ধরনের ইগুলা এক্স্যাক্ট টিজিটাকে যদি খুঁজে বের করে দেওয়া যায় তাহলে সে নিবে। আপনার কথার মধ্যে বারবার এক্স্যাক্ট ইজি শব্দটা আসছে। এটা আমার মুদ্রা দোষ। এক্স্যাক্ট বেসিক্যালি মানে মানে কেন এক্স্যাক্ট ইজি, মানে এক্স্যাক্ট ইজি খুঁজে পাওয়ার উপায়টা কি আসলে? এটা ব্র্যান্ডের একটা বড় লেসন হতে পারে হয়তো। আচ্ছা, এক্স্যাক্টলি খুঁজে পাওয়ার উপায় যদি বলি সেটা হচ্ছে আসলে ব্র্যান্ড। আপনি যেমন রিয়েল এস্টেটে আছে, এখন রিয়েল এস্টেট নিয়ে আপনি উদাহরণ রিয়েল এস্টেট ঠিক না, যে কোনো ক্ষেত্রেই একটা ব্র্যান্ডের সবচেয়ে বড় জিনিসটা হলো ট্রাস্ট। আপনি আমরা ব্র্যান্ডে অনেক সময় চিন্তা করি যে আমার ব্র্যান্ডটাকে খুব তাড়াতাড়ি আমি বিল্ড আপ করবো, খুব তাড়াতাড়ি আমি ব্র্যান্ডটা শুরু করে ফেলবো, ব্র্যান্ডটাকে আমি খুব তাড়াতাড়ি মানুষের কাছে প্রচার হয়ে যাবে। বাট দ্যাটস নট রাইট ওয়ে। এটা আমার মতামত ওপিনিয়ন যে এটা রাইট ওয়ে না। আপনি যদি ব্র্যান্ডটাকে আস্তে আস্তে মানুষের কাছে মানে বিশ্বাসটা অর্জন করতে পারেন, তো বিশ্বাস অর্জন করতে এক্স্যাক্ট একটা মানে ব্যাপারটা লাগে যে একদম এক্স্যাক্টলি ওই বিষয়টাই আনতে হবে আমাকে। সো আমিও আমার জায়গাটাতে আসলে যে চ্যালেঞ্জ একটা সবসময় নিয়েছি এবং যতদিন বাঁচবো এটা নিব, যে আমার যেটা করব একদম পারফেক্ট হতে হবে। এখন পারফেক্ট তো সব মানুষ পারফেক্ট না, সব কাজ পারফেক্ট না। আবার আমাদের একটা কথা আছে, যেমন শুনেছিলাম ফ্ললেস, বাট ফ্ললেস বলতে আসলে কথা নেই। আমরা ইভেন্ট যখন আমি ইভেন্টেও ছিলাম, মানে আমি এখন এসে প্রশ্ন করতাম যে তাহলে ফ্লটা কোথায় আসলে? আচ্ছা, ইভেন্টে দিয়ে আমার এক সময় শুরু, ইভেন্টে কাজ করেছি অনেক। সো ইভেন্টের মধ্যে আমরা যদি কোনো ইভেন্টে কোনো প্রবলেম না হতো, তো আমরা বলতাম ইভেন্টটা সাকসেসফুল। এক্স্যাক্টলি, বিকজ একটা কথা আছে না যে মানুষের জীবনে ব্যর্থতা থাকে, মানুষের জন্য আমার জীবনে প্রচুর আপস ডাউন আছে। এখনও আমি যে আমার নির্দিষ্ট আমার যে আসলে গোল, সেই জায়গায় আমি এখনও পৌঁছাতে পারিনি। আর আমি আমার লাইফে একটা জিনিস বিশ্বাস করি যে শিক্ষা, লার্নিং, এটার কোনো শেষ নাই। ওই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কবর পর্যন্ত এই কথা আছে যে শিক্ষা পড়তেই হবে। এটা ছোটোবেলা শুনলে খুব ভয় লাগতো, কি এগুলা কে বলছে ভাই, আর কত পড়বো। বাট পড়াটার আসলে এক একটা টাইমিং চেঞ্জ হয় এক একটা সময়। যেমন এখন আমি যখন ডিজিটাল মার্কেট, আমি যখন ব্র্যান্ড নিয়ে কাজ করা শুরু করেছি, আমাকে প্রতিদিন আপডেট হতে হচ্ছে। কারণ ভাই একসময় ফেসবুক, আমি মনে আছে আমরা একসময় হাই-ফাই ইউজ করছি, আমি ওই ইউজার। তারপরে কয়দিন পরে আসলো ফেসবুক। এখন ফেসবুকও না, এখন ফেসবুক ওপেন করলে, ইনস্টল করলে লেখা ওঠে মেটা। আবার কিছুদিন দেখলাম হচ্ছে মেটা এআই। মানে প্রতিনিয়ত একটা চেঞ্জের মধ্যে যাচ্ছে। যেমন আপনি এটিএল করেছেন, বিটিএল করেছেন, ডিজিটাল করেছেন, প্রত্যেকটা জায়গায় শেখার জায়গা আছে। এই শেখার জায়গাগুলো যে ট্রান্সফরমেশন, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলবো। তার আগে একটা বিরতি নিয়ে আসি আমি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। আপনারা দেখছেন গ্রিন টিভি, আমি রানা ইসলাম আপনাদের সাথে রয়েছি। আর
আপনারা আমার সাথে দেখছেন তসনিম আল হোসেন শুভ, মার্কেটিং ম্যানেজার কর্পোরেট সেলস, রূপায়ণ গ্রুপ। কথা বলছিলাম যে এটিএল, বিটিএল, ডিজিটাল, এই যে ট্রান্সফরমেশন, প্রত্যেকটা ট্রান্সফরমেশন কিন্তু নতুন কিছু। এই যে প্রত্যেকটা বিষয় আপনাকে কোপ আপ করতে হয়েছে, নিজেকে তৈরি করতে হয়েছে, সেই তৈরি করার সূত্রগুলো কি আসলে? আসলে আমি বলবো তৈরি করার কোনো সূত্র নেই, প্রথম কথা। একদম সূত্র নয়। একদম কোনো সূত্রে না। কারণ আমি আসলে পপ আপ 100% এখন পর্যন্ত করিনি। আর 100% পপ আপ যে বলবে যে আমি 100% পপ আপ হয়ে গেছি, কারণ আমার অনেক গুরু আছে, আরও অনেক সিনিয়র মার্কেটে আছে যারা আরও বেশি জানে, এবং এটা ডে বাই ডে প্রত্যেক দিনই আমাকে শিখতে হয়। প্রত্যেক দিনে আমার কাছে যখন এক একটা চ্যালেঞ্জ আসছে, যেমন রিসেন্টলি আমি এখানে আছি, এখানে আমি লিড জেনারেশন ক্যাম্পেইন, এই জন্য আমি নতুন এজেন্সি খুঁজছি, তাদেরকে নিয়ে কাজ করে গেছি, এবং এখানে আরও কীভাবে করা যায়। প্রতিদিন আমি অফিসে যে দেখা যায় আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, যেহেতু আমি এখন এই যে মেটা এআই যুগ, আমি ফেসবুক খোলার সাথে সাথে আমার কাছে যাবতীয় অ্যাড চলে আসে। সো আমি এবং যা আপনি খুঁজছেন সেই রিলেভেন্টই চলে আসে, অটোমেটিকই আসে, মানে আমি না চাইলেও আমার সামনে সেগুলো এখন আসে। আমার সামনে রিয়েল এস্টেটের অ্যাডগুলো বেশি আসছে। সো এগুলোকে আমি দেখছি, এগুলো দেখে এগুলো থেকে আসলে আরও বেটার কি করা যায়, আদার্স বাইরে কি করেছে, কিভাবে জিনিসটাকে আরও সুন্দর করে মানুষ উপস্থাপন করে, যেগুলো আমাকে প্রতিনিয়ত শিখতে হচ্ছে। সো এটার যে সূত্র কোনো কিছু, এটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে একটা ইচ্ছা শক্তি। যে আপনার যদি আসলে এই জিনিসটাতে কাজ করার ইচ্ছা থাকে, যে আপনি এটা নিয়ে কাজ করবেন, যে কোনো কাজ আপনি ইচ্ছা থাকে যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, এটা নিয়ে করব, ওটাকে সময় দেন। আমি বাসায় যেয়েও যখন বসি, কারণ সাধারণত আমাদের সবাই একদম যদি আপনি জেনারেলি বলেন, আপনি বাসায় গেলেও কিন্তু একটু অবসর টাইমে মোবাইল স্ক্রল করেন। এক্স্যাক্টলি তাই। সো ওই সময়টাতেও দেখা যাচ্ছে আমার কাছে ওগুলোই আসছে, এবং প্রফেশন নিয়ে আসলে প্রফেশন নিয়ে আসছে। আর আমরা ওই যে একটা ইস্যু হচ্ছে যে এখন কথা বললেও নাকি ওই ভয়েস ইসের মাধ্যমে গুগল আমাদেরকে ওইগুলাই দেখায়। রাইট। সো আমার সারাদিনের সকাল 7টা থেকে আমি অফিস থেকে বের হই, অফিসের জন্য বের হই বাসা থেকে, 9টা থেকে অফিস। সো এখন 4:30 পর্যন্ত, তারপর অফিস থেকে বেরোতে একটু সময় লাগে। সো ওভারঅল ম্যাক্সিমাম টাইমটাই আমার এইসব কথাবার্তা এগুলোই চলছে, সেলস, ব্র্যান্ডিং, মানে জীবনটাই সেলস, ব্র্যান্ডিং, মার্কেটিং এগুলো হয়ে এগুলাই গেছে। একটা প্রসঙ্গ আসতে চাই এখানে, যে কর্পোরেট সেলসে কাজ করছেন আপনি, সেলসের অনেকগুলো প্যাটার্ন রয়েছে। কর্পোরেট সেলসের আসলে মানে বিশেষত্বটা কি এখানে, নতুনত্বটা কি রয়েছে? কর্পোরেট সেলসের সবচেয়ে বড় বিশেষত্বটা যে কর্পোরেট সেলস আসলে একটা ডিরেক্ট একটা গোষ্ঠীর উপর যে পড়ে, মানে একটা সেগমেন্টের উপরে ওই একটা জায়গাটাতেই টার্গেট গ্রুপ, ফোকাস ফিক্সড থাকে, একটা টার্গেট ফিক্সড গ্রুপ থাকে। আপনার যখন আপনি জেনারেল সেলসে আসবেন, জেনারেল সেলসটা কিন্তু কোনো টার্গেট অডিয়েন্স না, জেনারেল সেলসটা ম্যাস পিপল। যেমন আমার এফএমসিজিতে আমার কাজ করার কিছুদিন অভিজ্ঞতা হয়েছে। সো এফএমসিজি মার্কেটটা কিন্তু আমরা যখন একটা প্রোডাক্ট করছি, আবার এফএমসিজিরও কর্পোরেট সেলস আছে, সেটাও কি একটা সেগমেন্টের উপরে। যে এফএমসিজি যেমন আমি এরফানে ছিলাম, তো এরফানে আমাদের এফএমসিজি সেলসগুলো কী ছিল, এফএমসিজিগুলো ছিল আমাদের যেগুলো সুপার শপ, মানে যেখানে আসলে মানুষ রাস্তাঘাটে যাচ্ছে, একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে এরকম। তারপরে হয়তো বা আমার কোনো একটা, যেহেতু এরফানের প্রোডাক্ট ছিল চাল, চিনিগুড়া চাল ছিল, সো ওই চাল কিন্তু আপনার দেখা যাবে বিভিন্ন পার্টি, বিভিন্ন যেখানে আপনার হোটেলগুলো আছে এইসব জায়গা। সো কর্পোরেট সেলসের বিষয়টা একটা সেগমেন্টে নির্ধারিত আমার কাছে, যেটা আমারই। আর ম্যাস যেটা এফএম আমজনতা, এটা আমজনতার উপরে, জাস্ট এটাই, এর বাইরে কিছু না। এখন আসলে আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যেটা আমাদেরকে এক্স্যাক্ট ওই পিপলটা খুঁজে বের করতে হয়। সব মিলিয়ে ক্যারিয়ারে যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে আসলে ফিউচার পরিকল্পনা কি, কোথায় নিজেকে নিয়ে যেতে চান? অবশ্যই ফিউচার পরিকল্পনা বলতে আসলে ফিউচার তো অনেক কিছুই থাকে মানুষের, যে আমি অমুক জায়গায় Dream থাকে। অমুক ড্রিম থাকে, বাট লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন হয়েছে। তো আমি ওই জন্য ড্রিমের কথাই বলি না, হ্যাঁ, আমি অনেক আপস অ্যান্ড পরিকল্পনার ডাউন কথা হয়েছে। তো বলেছি। সো সবচেয়ে বড় জিনিসটা হলো আমার যেটা টার্গেট যদি বলেন, সেটা হলো যে আমার পরিশ্রম, আমার যতটুকু লাইফে গেছে ওটা গেছে। আমি পুরনো জিনিসকে মনে করতে চাই না, পুরনো জিনিসটা থেকে যে শিক্ষাটা নেওয়ার, ওই শিক্ষাটাকে নিতে চাই, নিয়ে সততার সাথে সামনে এগিয়ে যেতে চাই। তার মানে পুরনো জীবনটাকে আপনি কখনো কখনো ভাবেন, আমি যদি অবশ্যই, এখন এসে অবশ্যই, বলি যে পুরনো জীবনে ভুল ত্রুটিগুলো কি ছিল, সেটার অ্যাসেস করেছেন বা করতে চান? হ্যাঁ, অবশ্যই। এটা আপনি যদি পুরনো আপনার মানে অতীতে যা পাস্টে যেটা হয়ে গেছে, এটাকে যদি আপনি চিন্তা না করেন, আপনি সামনে উঠতে পারবেন না। বাট অতীতের চিন্তা করে হতাশায় ভুগে, হ্যাঁ আমিও অনেকবার হয়েছি, আমিও মানে ডিপ্রেশনে ভুগেছি, এটা হয়, এটা মানুষের হয়। বাট সেখান থেকে ওভারকাম করতে হবে। ওভারকাম করে আমাকে চিন্তা করতে হবে যে না, আমার এটা প্রবলেম ছিল, এই জায়গাটাতে ল্যাকিংস ছিল, আমি হয়তো পড়াশোনায় খারাপ ছিলাম, এরকম হতে পারে কারো ক্ষেত্রে, আমি হয়তো এই জিনিসটাকে জানতাম না। হ্যাঁ, আমি যেমন একটা সময় বিটিএল এই বিষয়ে জানতাম,
আমার তখন ডিজিটালে আমার পাশে অনেকজন কাজ করতো, তাদের সাথে আমি ওভাবে জানতাম না। তারপরে আমি নিজেই থেকে জানার চেষ্টা করেছি যে ডিজিটালে আসলে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে। সো জানার আগ্রহ আর চেষ্টাটা থাকলে এই আল্লাহ তাআলা একসময় দিবেই। মানে ওই যে আমি একটা জিনিস, মানে এই কথাটা আমি কিছু কথার মধ্যে এই কথাটা আমি সবসময় বলি এবং মনে প্রাণে এটাকে বিশ্বাস করি এবং মানুষকেও বলি যে এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে রিজিক একমাত্র আল্লাহ তাআলার হাতে। সো এটাকে বিশ্বাস করে সততার সাথে এবং অনেস্টি, হ্যাঁ অনেস্ট থাকতে হবে। অনেস্ট থাকলে আল্লাহ আপনাকে আপনার গোলে নিয়ে যাবে। আবার যদি নিউ স্টার্ট করতেন, ধরে নেন যে নতুন করে স্টার্ট করছেন, সেই ক্ষেত্রে নিজের কোন কোন ভুলগুলোকে ডিলিট করে ফিরতেন? ছোটোবেলা পাইলট হতে চাইতাম ভাইয়া। ছোটোবেলা একসময় ছিল প্লেন চালানো। আমারও এরকম ইচ্ছে ছিল, স্কুলের টিচার জিজ্ঞেস করেছিল, বলেছিল। আর আসলে ছোটোবেলা আমাদের যেটা, আমাদের শৈশবটা আপনার আমার কাছাকাছি হয়তো বা খুব বেশি না। সো আমারই ছিল আসলে, আমাদের আসলে ওই সময়টাতে এখনকার যারা জেনারেশন দেখি এরা অনেক স্মার্ট। এরা কিন্তু ম্যাক্সিমামই দেখা যাচ্ছে আপনার, যেমন আমি আমার কিছুদিন আগে যে কোম্পানিতে ছিলাম 300 লিমিটেড, ওখানে একটা ছেলে ছিল মাহির। ও ভার্সিটিতে নর্থসাউথে পড়াশোনা করছে, পাশাপাশি এর মধ্যে ওর একটা পোশাক ব্র্যান্ড দাঁড় করায় ফেলছে। সো এখনকার ছেলেপেলে এরা আসলে ডিসিশনটা অনেক তাড়াতাড়ি নিতে, অনেক বেশি উদ্যোক্তা অনেক বেশি প্রবণ। উদ্যোক্তা ফ্রেন্ডলি এরা। আর আমি আমার জায়গা থেকে আমি আসলে উদ্যোক্তা হতে ভয়, আমার একটু এই জায়গায় একটু ভয় আছে, কারণ লস লাভ না, আমি আমার মতো কাজ করবো। আচ্ছা, বাট ওই জায়গাটাতে আসলে আমার একটা হতো না, কি হবে এই হবে, এই যে সাহসটা। সো আমি যদি এখনো তো আমি বলবো সাহস নিতাম, মানে ওই জায়গাটা অত, ওই সময়টা পেলে আমিও হয়তো বা আজকে এখানে আপনার এখানে কোনো একটা উদ্যোক্তা হয়ে আসতাম, আপনার এখানে ব্র্যান্ডের কোনো একজন মার্কেটিং ম্যানেজার হয়ে আসতাম না। তো অবশ্যই উদ্যোক্তা এটা আসলে এটাই চাইতাম। ব্র্যান্ডে কাজ করতে যে কখনো কখনো অনেক বেশি প্রেশার নিতে হয়, যেখানে হয়তো ফ্যামিলি সাফার করে, ফ্যামিলি ডিপ্রাইভড হয়, এরকম বিষয়গুলো কিভাবে সামাল দেন? আমার ফ্যামিলি বলতে আসলে আমার বাবা মা, আমি বঙ্গের একমাত্র ছেলে। সো আমার বাবা মা এমনি আমাকে সবসময় ফ্রিডম দিয়েছে। আর আমার ওয়াইফ, ওর সাথে আমার পরিচয় বিয়ের অনেক আগে থেকে। এবং ওর সাথে আমার যখন পরিচয়, আমি তখন আসলে মিডিয়াতে, বিভিন্ন জায়গায় কার্নিভালে, সো অনেক কাজে দৌড়াদৌড়ি হতো। সো আসলে এই জন্য আমার আলহামদুলিল্লাহ আমার এই জায়গা থেকে আমি খুব সেফ। এটা আমাকে কখনো চিন্তা করতে হয়নি, কারণ ও জানে যে কখনো দেখা যাচ্ছে যেমন কোনো একটা কাজে, আজকে কোনো একটা ইভেন্টস আছে, তাহলে আজকে পাওয়া যাবে না, আজকে ও রাতে আসবে না, আমি হয়তো বলে দিচ্ছি, ওর জানে যে হ্যাঁ কাজে আছে। সো এটাতে আসলে সাফার হয় না। তারপর হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আসলে অনেক ইভেন্টস মিস করতে হয়, ফ্যামিলি অনেক প্রোগ্রাম থাকে, দেখা যায় আমার কাজ আছে, কোনো meeting সেরকম আছে। মিসের কোনো গল্প যেখানে আসলে মনে পড়লে কখনো কখনো মনে হয় নস্টালজিক হয়ে যান? হ্যাঁ এরকম কোনো আসলে গল্প হয়েছে আছে? আমার, দেখা যায় আমার বিয়ের পরে এরকম হয়েছে আমার অনেক 31st নাইট, আমি হয়তো বা কোনো প্রোগ্রামে কক্সবাজার আছি কোনো একটা ব্যান্ডকে নিয়ে। সো ওই সময়গুলো আসলে খুব মানে খারাপ লাগে, আশপাশে মানুষ যখন তাদের ফ্যামিলি নিয়ে, তাদের গার্লফ্রেন্ড নিয়ে, সবাইকে নিয়ে উদযাপন করছে, আমাদের বয়সটাও তো সেরকম ছিল। তারপরে আমি যখন প্রেম, মানে প্রেম ছিল আমার, প্রেমের বিয়ে। সো এরকম দেখা যেত যে আমার পহেলা বৈশাখগুলা, সবার পহেলা বৈশাখ এই সময় সবাই গার্লফ্রেন্ডে বিভিন্ন জায়গায় যেত। আর আমার ওয়াইফ আমার গার্লফ্রেন্ড ছিল, সো ও আমার যেখানে ইভেন্ট থাকতো ওখানে আসতো। ওখানে শুধু কাজের মাঝখানে দেখা হচ্ছে, হ্যাঁ দেখা যায়, ও ইভেন্ট এনজয় করতেছে বান্ধবীদের নিয়ে, আমি যাচ্ছি মাঝে মাঝে কথা বলে আসতেছি। বাট দিন শেষে বন্ডিংটা হয়ে গেছে। তো লাইফ পার্টনারের সাথে কি হতে চেয়েছিলেন, মানে হাজব্যান্ড না আমরা ফ্রেন্ড? আমরা ফ্রেন্ড, আমরা বরাবরই ফ্রেন্ড। আমরা আমাদের সম্পর্ক শুরু হওয়ার আগে ফ্রেন্ড, এখনও আমরা আলহামদুলিল্লাহ ফ্রেন্ড। এবং আমি আমার চাকরির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, এবং আমার ওয়াইফ, ও একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করে। সো যার জন্য দেখা যাচ্ছে যে ও ওর লাইফের, ও স্কুলের গেলে ও সব কিছু আমার সাথে শেয়ার করে, আমিও করি, যেটা আমাকে অনেকে বলে যে বউর সাথে এত কিছু শেয়ার করা উচিত না। বাট আমার তো বন্ধু সে, আমি তার সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করবো? আমার অবশ্যই আমার আশপাশে অনেক বন্ধু আছে, বা দিন শেষে তার সাথে আমার দেখা হচ্ছে। কর্পোরেট লাইফে কি হতে চেয়েছিলেন, বস অর লিডার? লিডার। লিডার আর বসের আপনার কাছে পার্থক্য কি? একটা কথা আছে আমাদের কর্পোরেট লাইফে, বস ইজ অলওয়েজ রাইট। সো আমি অলওয়েজ রাইট হতে চাইনি, আমি ওরকম একটা লিডার হতে চেয়েছি। এবং এখনও আমার যারা কাজ করে তারা অবশ্যই প্রোগ্রামটা দেখবে, আমার সাথে যে কাজ করে। আমি প্রথম দিনই তাকে যে বলেছি যে আমার সাথে যতক্ষণ এই রুমের মধ্যে থাকবা, আমি তোমার বস না, আমি তোমার ভাই। যে কোনো রকম আমার যদি কোনো একটা জিনিস ভুল মনে হয় আমাকে বলবা, কারণ একটা ছোট একটা, যে একজন নিউ কামার, তার কাছ থেকে কিছু শেখার আছে। তথ্যের আদান প্রদান, কথা যদি সে আমার কাছে বলতে ভয় পায়, তো সেখানে আসলে ভালো কিছু হয় না। ভালো কিছু তখনই হয় যখন একটা টিম ওয়ার্ক হয়। ব্র্যান্ড মার্কেটিং বলেন, যে কোনো সেক্টর বলেন,
সব জায়গায় কিন্তু আসলে টিম ওয়ার্ক আমরা আমার কাছে এটা আমার ওপিনিয়ন যে আমরা আসলে পিছিয়ে আছি কি আমরা টিম ওয়ার্কটা করি না। আমরা যে বসই দেখাই আমি বস, আমাকে বস বস করো, স্যার করো, আমি যা বলবো তাই, ওঠো বসো, বাট এটা না। আমি এবং আমার পাশে কিছু মানুষজনও পেয়েছি আমার লাইফে যে যাদেরকে আসলে আমি বস হিসাবে না, টিম মেট এবং টিম লিডার হিসেবে পেয়েছি। তো আমার স্বপ্নটা এখানে, আমি একজন ভালো টিম লিডার হতে চাই। এই যে টিম ওয়ার্কের কথা বললেন, যদি একটা দেশ গড়ে তুলতে হয় তাহলে ঠিক কী ধরনের টিম ওয়ার্ক প্রয়োজন বলে মনে করেন? এরকমই আসলে ব্যাপারটা যে দেশের যিনি প্রধান থাকবেন তিনি সবাইকে নিয়ে কাজ করতে হবে, সবাইকে নিয়ে টিম ওয়ার্ক করতে হবে। কাউকে বাদ দিয়ে দিলে আসলে হবে না। আর আমাদের যে জেন জি যারা আসছে তারা তো আসলে চাই যে আমরা সবাই মিলে একসাথে দেশটা গড়ি। সো এরকমই সুন্দর একটা দেশ যেখানে আসলে আমরা অন্য দেশের উদাহরণ দিচ্ছি, বাট আমার দেশে আমরা অনেক কিছুকে অফ করতে মানে চাচ্ছি কিন্তু পারছি না। সো এই পাওয়াটা আসলে সবাই মিলে একসাথে করতে হবে। আপনি যদি দেশের একটা গুরুত্বপূর্ণ পজিশনে থাকতেন, দেশ গঠনের জায়গা থেকে দেশের কোন দায়িত্বটা আপনি নিতে চাইতেন এবং কোন বিষয়টির পরিবর্তন চাইতেন? ওই জায়গাটা আমি যেতে চাই না। যেতে চান না? না, যেতে কেন যেতে চান না? আমি আসলে ওটার জন্য পারফেক্ট না। বিকজ ওটার জন্য আসলে যে ক্যালিবার যে টাইপের স্ট্রেংথটা লাগে আমি বলবো আমার মধ্যে ওটা নাই। আপনার কাছে দেশপ্রেম কি? দেশের জন্য কাজ করা, দেশের জন্য ইতিবাচক কাজ করা। অ্যাজ এ নাগরিক, আমি নাগরিক, সেই জায়গা থেকে আপনি দেশের প্রতি কী ধরনের কন্ট্রিবিউশন রাখতে চান? যেটা সত্য সেটাকে সত্য বলতে হবে। আমার জায়গা থেকে আমাকে বলতে হবে। ভয় পেয়ে চুপ করে থাকলে হবে না। হ্যাঁ, একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। সো আমার লাইফে এরকম অনেক আপস ডাউন এসেছে, অনেক রকম প্রবলেমও আমি পড়েছি। সো আমি কখনো একটা সময় হয়তো অনেক কিছু বলতে আমরা অনেকেই পারিনি, বাট যখন থেকে বলার সুযোগ হয়েছে আমি নিজেকে কখনো দমিয়ে রাখিনি। সো দেশের জন্য ভালো হবে সেটাকে ভালো, যেটা খারাপ হচ্ছে সেটাকে বলতে হবে যেটা খারাপ, এটা করা যাবে না, আমি এটা সাপোর্ট করি না। তো সবাই যার যার জায়গা থেকে যদি বলি, আমি বলছি আপনি মনে করছেন যে আমি বলবো আরেকজন কী দরকার, এই কী দরকার থেকে সরে আসতে হবে। যেটা খারাপ সেটাকে বলতে হবে যে ভাই এটা খারাপ, মানে বলতে হবে, বলতে বলার হবে, চর্চাটা কথা বলতে করতে হবে আসলে। হ্যাঁ, আমরা আমি ওই জায়গাতে যেতে পারবো না, কিন্তু ওই জায়গাটা নিয়ে কথা তো বলতে পারবো। আমার এখন বাবা, আমারও একটা মেয়ে আছে, আমার সন্তান আছে। আমার বাবা মা এক সময় আমি তাদের সন্তান ছিলাম। আমি চাই আমার মেয়েকে, যেরকম ইউরোপ আমেরিকাতে সেখানে আপনার কোনো বাবাকে তার ছেলেমেয়েদেরকে চিন্তা করতে হয় না, তাদের ফিউচার নিয়ে চিন্তা করতে হয় না। আমার বাচ্চা বাইরে যাচ্ছে, চিন্তা করতে হয় না যে ও বাসে ফিরে আসতে পারবে কি না। কিন্তু আমার মেয়েকে নিয়ে এখনও আমার চিন্তা করতে, আমার বাবা মার চিন্তা করতে হয়েছে। এই ভয়টা আমি চাই না। নতুন প্রজন্মের জন্য, যারা আমাদের পরের জেনারেশন, তাদের জন্য আপনার বলবার কি থাকবে? সময়টাকে কাজে লাগাতে হবে। আর যেটা আসলে তোমার ইচ্ছা, নতুন প্রজন্মর যেটা ইচ্ছা, যেটা আমি এটা হব, যেহেতু এখন তোমাদের সামনে ওপেন, সো যেটাতে ইচ্ছা ওইটাতে ফোকাস করো। পড়াশোনা কি হচ্ছে, হ্যাঁ পড়াশোনা তো করতেই হবে ভাই, সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট ছাড়া চাকরি পাওয়া যাবে না। তো সার্টিফিকেট যেটা লাগবে, বাট সার্টিফিকেটেই যে আসলে হতে হবে তোমার কাজ তা না। 5ই আগস্টের পরে একটি হয়েছিল ওই যে ডাকাত, তখন আমরা সবাই রাস্তায় চলে আসছিলাম। তো আমার ওই সময় আসলে বড় একটা সুযোগ হয়েছে, আমার ইস্টার্ন হাউজিং আমার এলাকা মিরপুর। সো এখানে যে জেএনজি আছে এদের সাথে সারা রাত গল্প করতাম, প্রায় 7-8 দিন চলছে। তো ওদের মধ্যে আমি দেখেছি ক্লাস 9-10-এ পড়ে তার মাসিক ইনকাম 20-30 হাজার টাকা। হাউ? ভাই আমার একটা চ্যানেল আছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে। কেউ টিউশনি করে, কেউ দেখা যাচ্ছে গান গায়, সে কনসার্ট করে, এরকম। সো যেটাই করুক ওইটাতে এক্সপার্ট হও, ওইটা নিয়ে বেশি সারাক্ষণ চেষ্টা করো। এই আজে বাজে জায়গায় সময় নষ্ট না করে, হ্যাঁ, ভালো জায়গাটাতে যেটা কাজ করা সেটা করো, তাহলে অটোমেটিক সাফল্য আসবে। আর অলওয়েজ সব সময় সততাকে ধরে রাখতে হবে। সততার উপরে কিছু নাই, কারণ সম্পদের মালিক হলো আল্লাহ। আল্লাহ তোমার কপালে যেটা লিখে রাখছে সেটা তোমাকে আসবেই, এখানে কারো ক্ষমতা নাই এটাকে সরাই দিবে। তো সৎ থাকাটা জরুরি। সৎ থাকাটা জরুরি এবং একদম ফোকাসড হতে হবে যে আমি এটা করব, আমার এটা। যদি ইউটিউবিং করো, ইউটিউবিং করার ক্ষেত্রে তোমার কী কী লাগবে, তুমি নিজে এডিটর হও, তুমি নিজে ভিডিওগ্রাফার হও, সব কিছু হও, যেন তুমি সব কিছু পারো। কাউকে দিয়ে করালেও সেখানে তুমি ভুলটা ধরতে পারো। নিজেকে মাল্টিটাস্কার হিসেবে আসলে তৈরি Multitasker করতে হবে। শুভ ভাই, অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি এসেছেন, এই জন্য ভালোবাসা আমাদের তরফ থেকে। আপনাদেরকেও ভালোবাসা, গ্রিন টিভিকেও অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। ভালো থাকবেন নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের নতুন অতিথি সাথে নিয়ে আসবো আবারও আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।